লেখিকা সুপ্রিয়া ঘোষের কৈশোর। ঋতব্রতর দিন শুরু হয় ঘড়ির কাঁটা ধরে। মা সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছে। রান্নাঘর থেকে শিল নোড়ার শব্দ আসছে। ঋতব্রতর মা সুস্মিতা দেবী তখন মশলা বাড়ছেন। নীলাদ্রিবাবু বাথরুম থেকে বেরিয়ে ভেজা গামছাটা বারান্দার তারে মেলে দিতে দিতে হাঁক পাড়েন, রিত, ওঠ বাবা, 6:30 বাজে, অঙ্ক স্যার কিন্তু 7টায় চলে আসবে। ঋতব্রত আধো ঘুমে চোখ কচলাতে কচলাতে ওঠে। ওর পড়ার টেবিলটা জানলার ধারে, যেখান থেকে রাস্তার ধারের চায়ের দোকানের কেটলি ফোটার আওয়াজ পাওয়া যায়। টেবিলে বইপত্রের স্তূপের পাশে রাখা একটা কাচের গ্লাসে ঢাকা জল আর এক বাটি ভিজে ছোলা। এটা মায়ের নিয়ম। ঋতব্রতকে ঘুম থেকে উঠেই ওটা খেতে হবে। সকাল 7টায় সুব্রতবাবু আসেন, পাড়ার নামী টিচার। নীলাদ্রিবাবু ড্রয়িং রুমে বসে খবরের কাগজটা মেলেন ঠিকই, কিন্তু কান থাকে ছেলের ঘরের দিকে। মাস্টারমশাই কোনো অঙ্কে ভুল ধরলে নীলাদ্রিবাবুর কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি জানেন এই পড়ার খরচ চালাতে গিয়ে গত 2 বছর তিনি নতুন কোনো পাঞ্জাবি কেনেননি। জুতোটা দুবার মুচিকে দিয়ে সেলাই করিয়ে পড়েছেন। মাসের 15 তারিখের পর যখন বাজারের ব্যাগে মাছের বদলে শুধু শাকসবজি থাকে, তখন মা নিপুণ হাতে ঋতব্রতর পাতে নিজের ভাগের ডিমটা তুলে দিয়ে বলেন, আমার শরীরটা আজ ভালো লাগছে না রে ঋত, তুই খেয়ে নে। ঋতব্রতর মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিনটা ছিল ওদের বাড়িতে উৎসবের মতো। 92% নম্বর। পাড়ায় মিষ্টি বিলি হয়েছিল। নীলাদ্রিবাবু সেদিন বুক ফুলিয়ে বাজারে গিয়েছিলেন। এরপরই শুরু হলো আসল লড়াই। সায়েন্স নিয়ে পড়ার খরচ মানে শুধু স্কুলের মাইনে নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আর বায়োলজির জন্য আলাদা আলাদা প্রাইভেট টিউটর। নীলাদ্রিবাবু অফিসে ওভারটাইম করা শুরু করলেন। সুস্মিতা দেবী পাড়ার কাকিমাদের কিছু সেলাইয়ের কাজ করে সামান্য 2 পয়সা রোজগার বাড়ানোর চেষ্টা করেন, যাতে ঋতব্রতর প্র্যাকটিক্যাল খাতা বা দামি মার্কার পেনের জন্য নীলাদ্রিবাবুর কাছে হাত পাততে না হয়। কিন্তু গোলমালটা শুরু হলো মাস 3 পর থেকে। ঋতব্রতর এখন সপ্তাহে 4 দিন কোচিং সেন্টারে যেতে হয়। সেখানে ওর সাথে বন্ধুত্ব হয়েছে এক ঝাঁক সচ্ছল পরিবারের ছেলের সাথে, যারা টিফিন টাইমে রাস্তার ধারের চপ মুড়ি না খেয়ে ক্যাফেতে গিয়ে কফি আর বার্গার খায়। একদিন ঋতব্রত স্কুল থেকে ফিরে এসে খুব গম্ভীর হয়ে বসে রইল। মা ভাতের থালা এগিয়ে দিতেই ও বলে উঠল, মা, এই খাটো আর ঢিলেঢালা প্যান্টটা পরে আমার যেতে খুব লজ্জা লাগে। সবাই দামি ব্র্যান্ডের জিন্স আর স্নিকার্স পরে আসে। সুস্মিতা দেবী অবাক হয়ে চাইলেন, কেন রে, তোর বাবা তো গত পুজোর সময় ওটা বানিয়ে দিল। পুজোর জামা কি কেউ রোজ পরে নাকি? আর আমার ফোনটা দেখে সবাই হাসে। একটা টাচ স্ক্রিন ফোন না থাকলে গ্রুপ স্টাডির নোটসগুলো পাওয়া যায় না। ঋতব্রতর গলায় জেদ। নীলাদ্রিবাবু তখন অফিস থেকে ফিরে জামা ছাড়ছিলেন। কথাগুলো তার কানে গেল। তিনি ঘরে ঢুকে ধীর স্থিরভাবে বললেন, রিত, তোর পড়াশোনার খরচের জন্য আমাকে কতটা লড়াই করতে হচ্ছে জানিস তো? পরের মাসে তোর কেমিস্ট্রি স্যারের 3 মাসের মাইনের টাকাটা দিতে হবে। এই অবস্থায় ফোন কেনা কি সম্ভব? ঋতব্রত সজোরে খাতাটা বন্ধ করে টেবিলে আছাড় মারল। সম্ভব নয় কেন? বন্ধুদের বাবা মা কি চাকরি করে না? অঙ্কিতের বাবা তো ওকে নতুন বাইক কিনে দিয়েছে স্কুলের যাওয়ার জন্য, আর আমি একটা ফোনের কথা বললেই তোমাদের অভাবের লিস্ট শুরু হয়ে যায়। ইচ্ছে নেই তাই দিচ্ছ না বলে ঋতব্রত ঘর থেকে বেরিয়ে গেল। সুস্মিতা দেবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি দেখলেন নীলাদ্রিবাবু নিঃশব্দে ফ্যানের সুইচটা বন্ধ করে ড্রয়িং রুমের অন্ধকার কোণে গিয়ে বসলেন। ঋতব্রতর চাহিদাগুলো এখন আর শুধু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই, ওটা এখন প্রতিযোগিতায় পরিণত হয়েছে। অথচ ওর বাবা মায়ের প্রতিদিনের জীবনটা কাটে কত টাকা হাতে বেঁচে রইল তার নিখুঁত হিসেব কষতে কষতে। মধ্যবিত্ত সংসারে যে টানাপোড়েন এতদিন বাইরে বেরোতে পারেনি, ঋতব্রতর জেদ সেটাকে আজ সবার সামনে টেনে আনলো। ঋতব্রতর এখন আর সকাল 5:30টায় ঘুম ভাঙে না। অ্যালার্ম বাজলে ওটা বন্ধ করেও পাশ ফিরে শোয়। সুস্মিতা দেবী 3 বার ডাকার পর যখন ও ওঠে, তখন ওর চোখে মুখে বিরক্তি। পড়ার টেবিলে বসে বই খোলার চেয়ে মোবাইলে নোটিফিকেশন চেক করাটাই এখন ওর প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। নীলাদ্রিবাবু লক্ষ্য করছেন ঋতব্রত এখন আর আগের মতো পড়ার বিষয় নিয়ে আলোচনা করে না। আগেও নিজে থেকে এসে বলতো, বাবা, আজ ফিজিক্সের এই নিউ মেডিকেলটা খুব কঠিন ছিল, স্যার বুঝিয়ে দিয়েছেন। এখনও বাড়ি ফেরে অনেক দেরিতে। কোচিং শেষ হওয়ার পর বন্ধুদের সাথে মোড়ের মাথায় দামি ক্যাফেতে আড্ডা দেওয়াটা ওর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। বন্ধুদের গ্রুপে এখনও ঋতব্রত নয়, কেবল রিত।
নীল আর সায়নের মতো বন্ধুদের দামি বাইকের পেছনে বসে যখন ও শহর ঘোরে, তখন ওর মনে হয় ওদের জীবনটাই আসল জীবন, আর নিজের বাড়িটাকে ওর মনে হয় একটা অভাবের খাঁচা। একদিন দুপুরে স্কুল থেকে ফিরে ঋতব্রত শটান ড্রয়িং রুমে গিয়ে বসলো। সুস্মিতা দেবী ওর জন্য ডাল আর আলু ভাজা দিয়ে ভাত বেড়ে রেখেছিলেন। ঋতব্রত থালাটা দেখে মুখ কুঁচকে বলল, রোজ রোজ এই এক খাবার, একটু ভালো মন্দ কিছু হয় না? মা অবাক হয়ে বললেন, ভালো মন্দ মানে কি বাবা? কাল তো মাছ হলো, আজ মাসের শেষ, তোর বাবা এখনো মাইনে পায়নি, যা আছে তাই খেয়ে নে। ঋতব্রত উঠে দাঁড়িয়ে পড়ল, আমি খাবো না, বন্ধুদের সাথে বিকেলে বেরোবো, সেখানেই কিছু খেয়ে নেব, আমাকে 500 টাকা দাও। নীলাদ্রি বাবু তখন শোয়ার ঘরে বসে অফিসের কিছু হিসেব মেলাচ্ছিলেন। ছেলের কথা শুনে বাইরে বেরিয়ে এলেন। 500 টাকা দিয়ে কি হবে? কালই তো তোর বায়োলজি স্যারের মাইনে দিতে হবে রিত। ঋতব্রত রাগী হয়ে উঠল, সবসময় টাকার কথা বলবে না তো? বন্ধুদের সাথে একটু সিনেমা দেখতে যাব, সেখানে কি আমি পকেট খালি করে বসে থাকবো? ওদের বাবা মা হাজার হাজার টাকা হাত খরচ দেয়, আর তোমরা 500 টাকা দিতে পারছো না? নীলাদ্রিবাবু শান্ত স্বরে বললেন, ওদের বাবা মারা হয়তো অনেক বেশি রোজগার করেন, আমাদের সামর্থ্য নেই রিত, তুই পড়াশোনায় মন দে, এই সব আড্ডা দিয়ে সময় নষ্ট করিস না। সামনের মাসে ইউনিট টেস্ট আছে তোর। পড়াশোনা পড়াশোনা, সারাদিন শুধু ওই এক কথা। আমি কি রোবট নাকি? মানুষের মতো বাঁচতে ইচ্ছে করে না আমার। ঋতব্রত সজোরে নিজের ঘরে দরজাটা বন্ধ করে দিল। সেদিন বিকেলে ঋতব্রত পড়ার নাম করে বেরিয়ে গেল, কিন্তু ও কোচিংয়ে গেল না। বন্ধুদের সাথে গঙ্গার ঘাটে বসে আড্ডা আর সিগারেট টানায় সময় কাটালো। সায়ন ওকে একটা দামি জ্যাকেট দেখিয়ে বলল, কিরে রিত, তুই তো সেই একই পুরনো শার্ট পরে আসিস, তোর বাবা কি কিপটে নাকি? এই কথাগুলো ঋতব্রতর খুব ইগোতে লাগলো। ও ভাবলো, সত্যিই তো, ওর বাবা হয়তো ইচ্ছে করে টাকা জমায়, ওকে দেয় না। ও বাড়ি ফিরে রাতে আবার অশান্তি শুরু করলো। এবার দাবি একটা দামি জুতো। রাতের অন্ধকারে সুস্মিতা দেবী আর নীলাদ্রিবাবু কথা বলছিলেন। সুস্মিতা কেঁদে উঠে বললেন, ছেলেটা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে গো। পড়াশোনায় একদম মন নেই, আজ ওর ঘরে গিয়ে দেখলাম বইগুলো সব ধুলো পড়ে আছে। রেজাল্ট খারাপ হলে ওর ভবিষ্যৎ কি হবে? নীলাদ্রিবাবু ম্লান হেসে বললেন, আমি বুঝতে পারছি ও বন্ধুদের পাল্লায় পড়ে ভুল পথে যাচ্ছে। ও ভাবছে আমরা ওর শত্রু। মধ্যবিত্তের অভাবটাও এখন ঘৃণা করতে শিখছে সুস্মিতা। কিন্তু আমরা তো ওকে কষ্ট দিইনি কোনোদিন, দেখা যাক, হয়তো কোনোদিন ওর শুভ বুদ্ধি ফিরবে। কিন্তু ঋতব্রত তখন নিজের ঘরে কানে হেডফোন গুজে দামি জীবনের স্বপ্ন দেখছে। ওর ফোনের গ্যালারি এখন পড়াশোনার নোটসে নয়, বন্ধুদের সাথে তোলা সেলফিতে ভর্তি। স্কুলে ক্লাসের মাঝখানে ও লুকিয়ে গেম খেলে। শিক্ষকরা লক্ষ্য করছেন ঋতব্রতর মনোযোগ কমছে, কিন্তু ঋতব্রত সেদিকে কোনো খেয়াল নেই। ও মনে মনে স্থির করেছে, বাবা মা টাকা না দিলে ও অশান্তি চালিয়ে যাবে। এই জেদার চাহিদার আড়ালে একটা মেধাবী ছাত্র তিল তিল করে তলিয়ে যাচ্ছে। সেটা বোঝার মতো মানসিকতা ঋতব্রতর এখন আর নেই। আজ ঋতব্রতর পরীক্ষার ফল বেরোনোর দিন। নীলাদ্রিবাবু অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছেন। সুস্মিতা দেবী সকাল থেকে ঠাকুরের আসনের সামনে বসে আছেন। ঋতব্রত যখন বাড়ি ফিরল, ওর মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে। সায়েন্সের প্রথম ইউনিট টেস্টেও ফিজিক্স আর ম্যাথসে ফেল করেছে, আর বাকি বিষয়গুলোতে কোনো মতে পাস মার্কস পেয়েছে। যে ছেলে মাধ্যমিকে 90% ওপর নম্বর পেয়েছিল, তার এই পতন যেন পুরো পরিবারটার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। নীলাদ্রিবাবুর রিপোর্ট কার্ডটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলেন। ওনার হাতটা কাঁপছিল। ঋতব্রত সোফায় বসে পায়ের ওপর পা তুলে মোবাইল ঘাঁটছিল, যেন কিছুই হয়নি। নীলাদ্রিবাবু খুব শান্ত গলায় বললেন, এই রেজাল্ট কেন হলো ঋত? কোনোদিন তো তোকে রেজাল্ট নিয়ে কিছু বলতে হয়নি আমাদের। ঋতব্রত মোবাইল থেকে চোখ না সরিয়েই বলল, সিলেবাস খুব কঠিন, স্যারেরা ঠিক মতো বোঝান না। আর ওই ভাঙা চোরা ঘরে বসে কি পড়াশোনা হয়? বাড়িতে এসি নেই, গরমে মাথা ঠিক থাকে না। সুস্মিতা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে স্তম্ভিত হয়ে বললেন, এসি নেই বলে তুই ফেল করলি ঋত? তোর বাবা তোকে পড়তে পাঠানোর জন্য রাতে অফিসের কাজ বাড়িতে এনে করে। আমরা যে ফ্যানটা চালাই না যাতে তোর ঘরের ফ্যানটা চলে, সেটা একবারও তোর চোখে পড়ে না? ঋতব্রত এবার ফেটে পড়ল, ওই একই কান্নাকাটি। অভাব আছে তো আমি কি করব? আমাকে কেন সায়েন্স দিলে? তোমাদের সামর্থ্য না থাকলে কেন বড় স্কুলে ভর্তি করলে? আমার বন্ধুদের রেজাল্ট দেখো, ওরা সবাই পাশ করেছে, কারণ ওদের বাবা মা ওদের সব সুবিধা দেয়।
আমাকে তোমরা কি দিয়েছো? একটা ভালো ফোন চেয়েছিলাম, দিলে না। ল্যাপটপ নেই আমার, সবাই ল্যাপটপে প্রজেক্ট করে আর আমি বসে বসে হাতে লিখি। আমার লজ্জা করে ওদের সামনে যেতে। নীলাদ্রিবাবু উঠে দাঁড়িয়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন। ওনার চোখে রাগ নয়, ছিল গভীর এক কষ্ট। তিনি বললেন, সুবিধা তো যতটা পেরেছি দিয়েছি ঋতু। তোর প্রাইভেট টিউটরদের মাইনে মাসে 7,000 টাকা। আমার মাইনের অর্ধেকের বেশি ওখানে যায়। তুই কি একবারও ভেবে দেখেছিস এই টাকাটা জোগাড় করতে আমাকে কতটা অপমান সহ্য করতে হয় অফিসে? ঋতব্রত টিটকিরি দিয়ে বলল, অপমান সইবে না তো কি করবে? ওটা তো তোমার কাজ। তোমরা অক্ষম, তাই আমাকেও তোমাদের মতো গরিব করে রাখতে চাও। আমি আর এই বাড়িতে থাকবোই না যদি আমাকে নতুন বাইক আর ফোন না দাও। সায়নরা কাল দীঘা যাচ্ছে, আমাকে 5,000 টাকা দাও এখনই। নীলাদ্রিবাবু এবার আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি ঋতব্রতর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বললেন, 1 টাকাও পাবি না তুই। পড়াশোনায় মন না দিলে এই মোবাইলটাও থাকবে না। ঋতব্রত রাগে অন্ধ হয়ে পড়ার টেবিলের ওপর রাখা ল্যাম্পটা আছাড় মেরে ভেঙে ফেলল। কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল সারা ঘরে। ও চিৎকার করে বলল, আমি পড়তে চাই না। তোমাদের মতো মধ্যবিত্ত হয়ে পচে মরতে চাই না আমি। তোমরা আমায় ইচ্ছে করে দিচ্ছ না। আমি জানি তোমাদের ব্যাংকে অনেক টাকা লুকানো আছে। বলেই ঋতব্রত ঘর থেকে বেরিয়ে গেল এবং সজোরে সদর দরজাটা বন্ধ করে দিল। সুস্মিতা দেবী মেঝের ওপর বসে পড়লেন। নীলাদ্রিবাবু কোনো মতে ওনার হাতটা ধরলেন। ঘরের কোণে ঋতব্রতর ভাঙা ল্যাম্পটা পড়ে রইল। ঠিক যেমন ঋতব্রতর মেধা আর চরিত্রটা ধীরে ধীরে চুরমার হয়ে যাচ্ছে। পরের কয়েকটা দিন ঋতব্রত বাড়িতে কোনো কথা বলল না। সকালে বেরোয়, রাতে ফেরে। খাওয়ার সময় কোনো মতে 2-1 গাল মুখে দেয়। নীলাদ্রি বাবু আর সুস্মিতা দেবী রাতের ঘুম উবে গেছে। তারা বুঝতে পারছেন না কোথায় ভুল হলো। ঋতব্রত এখন বাড়িতে থাকাকালীন কেবল নিজের বন্ধুদের সাথে ফোনে নিচু স্বরে কথা বলে। ও মনে মনে ভাবছে, বাবা মা ওকে ঠকাচ্ছে। বন্ধুদের বিলাসিতা দেখেও নিজেকে বঞ্চিত ভাবছে। ও খেয়াল করছে না যে ওর বাবা অফিসের লাঞ্চে এখন আর বাইরে থেকে কিছু কেনেন না, শুধু বিস্কুট খেয়ে দিন কাটান যাতে ঋতব্রতর পরবর্তী ফর্ম ফিল আপের টাকাটা বাঁচে। একদিন রাতে ঋতব্রত আলমারি ঘাটাঘাটি করছিল যখন ওর বাবা মা ঘুমানোর চেষ্টা করছিল। সুস্মিতা দেবী উঠে এসে জিজ্ঞেস করলেন, কি খুঁজছিস ঋত? ঋতব্রত উত্তর দিল না। ও আসলে ওর বাবার ড্রয়ারে রাখা জরুরি কিছু কাগজ আর সামান্য কিছু নগদ টাকা খুঁজছিল, যা সামনের মাসের খরচের জন্য রাখা ছিল। সুস্মিতা দেবীকে ধাক্কা দিয়ে সরিয়ে ও আলমারিটা খুলে ফেলল। ওটা দেখে নীলাদ্রিবাবু ছুটে এলেন। কি করছিস সেটা? হাত সরা ঋত। ঋতব্রত নীলাদ্রিবাবুকে সজোরে ঠেলে দিয়ে বলল, টাকা কোথায় লুকিয়েছো বাবা, বলো। আমাকে বন্ধুদের সাথে পার্টিতে যেতেই হবে। নীলাদ্রিবাবু টাল সামলাতে না পেরে দেওয়ালের কোণে ধাক্কা খেলেন। ওনার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করলো। সুস্মিতা দেবী চিৎকার করে উঠলেন, কিন্তু ঋতব্রতর চোখে তখন কোনো অনুশোচনা নেই। ও শুধু টাকার জন্য মরিয়া। এই প্রথম একটা মধ্যবিত্ত শান্ত পরিবারে হিংস্রতা ঢুকে পড়ল। ঋতব্রত টাকাটা খুঁজে পেল না, কিন্তু ওর বাবা মায়ের সম্মান আর বিশ্বাসটাকে ও চিরদিনের মতো ধুলোয় মিশিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রাতের অন্ধকারে। ঋতব্রত আগের রাতে বাড়ি ফেরেনি। নীলাদ্রিবাবু কপালে একটা ব্যান্ডেজ বেঁধে সারা রাত সোফায় বসে কাটিয়েছেন। সুস্মিতা দেবী জানলার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়েছিলেন। সকাল 7টা নাগাদ ঋতব্রত যখন বাড়ি ফিরল, ওর জামাকাপড় কুচকানো, চোখ দুটো লাল। ঘরে ঢুকেও সরাসরি নিজের ঘরে চলে যাচ্ছিল, কিন্তু নীলাদ্রিবাবু ডাকলেন না। শুধু সুস্মিতা দেবী ধীর পায়ে ওর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ঋতব্রত বিছানায় শুয়ে পড়েছিল। সুস্মিতা দেবী কোনো কথা না বলে ওর টেবিলের ওপর থেকে আগের রাতের ভাঙা কাচের টুকরোগুলো সরাতে লাগলেন। ঋতব্রত আর চোখে দেখল ওর মায়ের আঙুল দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু মা একবারও শব্দ করলেন না। ওই নিস্তব্ধতা ঋতব্রতর ভেতরটা কেমন যেন খামচে ধরল। ও চেয়েছিল মা চেঁচামেচি করুক, বাবা মারধর করুক, তাহলে ও আবার পাল্টা ঝগড়া করতে পারত। কিন্তু এই চরম নিস্পৃহতা ওকে অস্থির করে তুলল। দুপুরবেলা ঋতব্রতর ফোনের ও প্রান্ত থেকে সায়নের গলা ভেসে এলো, কিরে ঋত, আজ বিকেলের দিকে বেরিয়ে আয়। আমরা সবাই মিলে সল্টলেকের ওই নতুন মলে যাচ্ছি। তোর কাছে কত টাকা আছে নিয়ে আয়। ঋতব্রত নিচু গলায় বলল, না রে, আজ শরীরটা ভালো নেই, যাব না। সায়ন ওপাশ থেকে তাচ্ছিল্যের সুরে হেসে উঠল, কি হলো, বাড়িতে আবার টাকার জন্য ক্যাচাল হয়েছে বুঝি? তোদের মতো ছোট লোকদের নিয়ে এটাই সমস্যা। 1,000 টাকা পকেটে না থাকলে আড্ডা দিতে আসিস কেন? যা, পড়াশোনা করগে।
ফোনটা কেটে গেল। ঋতব্রত স্তম্ভিত হয়ে বসে রইল। যে বন্ধুদের জন্য নিজের বাবা মায়ের গায়ে হাত তুলতে পিছপা হয়নি, যাদের পাল্লায় পড়ে ও নিজের রেজাল্ট খারাপ করলো, তারা ওকে ছোটলোক বলে অপমান করলো। ওর মনে হলো এতদিন ও যাদের জন্য আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছিল, তারা আসলে ওকে কোনোদিন বন্ধু ভাবেনি, কেবল একটা হাসির পাত্র বানিয়ে রেখেছিল। বিকালে ঋতব্রত দেখল ওর বাবা অফিসের পুরনো ফাইলগুলো নিয়ে বসেছেন, কিন্তু ওনার হাত চলছে না। নীলাদ্রিবাবু ফোন করে কাউকে একটা অনুরোধ করছিলেন, দেখুন যদি একটু ওভারটাইম পাওয়া যায়। ছেলের স্কুলের ফর্ম ফিল আপের টাকাটা এবার অনেক বেশি। হ্যাঁ, আমি শরীর ঠিক রেখেই কাজ করব। ঋতব্রত আড়ালে দাঁড়িয়ে শুনল ওর বাবা যে অফিসে ক্লার্কের কাজ করেন, সেখানে উনি অতিরিক্ত টাকা রোজগার করার জন্য ইদানিং নাইট ডিউটিও নিচ্ছেন। অথচ ঋতব্রত ভেবেছিল বাবা ইচ্ছা করে টাকা দিচ্ছে না। ও ধীর পায়ে রান্নাঘরের দিকে গেল। দেখলো মা একটা ছেঁড়া শাড়ি সেলাই করছেন। ও লক্ষ্য করলো মায়ের শাড়িটা এত জায়গায় তালি দেওয়া যে আসল রং চেনা দেয়। অথচ গত সপ্তাহে ঋতব্রত দামি জিন্সের জন্য বাড়িতে তোলপাড় করেছিল। হঠাৎ কলিং বেল বাজলো। দরজায় সুব্রত বাবু, ওর অঙ্ক স্যার। সুস্মিতা দেবী তাকে বসতে দিলেন। সুব্রত বাবু নীলাদ্রিবাবুর কপালের ব্যান্ডেজটা দেখে অবাক হলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। তিনি গম্ভীর গলায় বললেন, নীলাদ্রিবাবু, ঋতব্রত কিন্তু আর পড়তে আসছে না গত 15 দিন ধরে। ওর খোঁজ নিতেই এলাম। ও তো খুব মেধাবী ছেলে। এই পথে গেলে তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি জানি তোমার আর্থিক অবস্থা কেমন। আমি কি ওর মাইনেটা কমিয়ে দেব? নীলাদ্রিবাবু মাথা নিচু করে বললেন, না না স্যার, আপনি ওসব বলবেন না। ও বোধহয় পড়াশোনায় আর আগের মতো নেই। আমি ওকে বোঝাতে পারছি না। ঋতব্রত নিজের ঘরের ভেতর থেকে সব শুনছিল। ওর বুকের ভেতরটা হু হু করে উঠল। সুব্রতবাবু চলে যাওয়ার পর ও নিজের পড়ার টেবিলের দিকে চাইল। ধুলো জমা বইগুলো যেন ওকে বিদ্রূপ করছিল। ও আলমারির কাছে গিয়ে একটা পুরনো ডায়েরি বের করলো। সেখানে নীলাদ্রিবাবু প্রতি মাসের পুঙ্খানুপুঙ্খ হিসেব লিখে রাখেন। ঋতব্রত পাতা উল্টাতে উল্টাতে দেখল ঋতব্রতর জুতো 700 টাকা, নিজের পাঞ্জাবি কেনা বাতিল। ঋতব্রতর কেমিস্ট্রি বই 900 টাকা, অফিসের টিফিন বন্ধ। অনিমেষের থেকে ধার নেওয়া 5,000 টাকা ঋতব্রতর ল্যাপটপ কেনার জন্য। ঋতব্রতর চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। ও বুঝতে পারলো ও কি বিশাল একটা ভুল করে ফেলেছে। যে মানুষগুলো নিজেদের অস্তিত্বটুকু বিলিয়ে দিচ্ছে ওর জন্য, ও তাদেরই অপমান করেছে। ও ভাবছিল সায়নদের সাথে পাল্লা দেওয়ার কথা, কিন্তু সায়নদের মতো হওয়াটা যে ওর লক্ষ্য হওয়া উচিত ছিল না, ওটাও এতক্ষণে বুঝতে পারলো। মধ্যবিত্ত হওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু মধ্যবিত্ত হয়েও বাবা মায়ের রক্ত জল করা পরিশ্রমকে অগ্রাহ্য করাটা সব থেকে বড় পাপ। সেই রাতে ঋতব্রত খাবার টেবিলে বসে প্রথমবার নীলাদ্রি বাবুর দিকে চাইল। দেখলো বাবার সাদা শার্টের হাতাটা অনেক জায়গায় ঘষতে ঘষতে পাতলা হয়ে গেছে। ও ভাত মুখে তুলল ঠিকই, কিন্তু গলা দিয়ে নামছিল না। হঠাৎ ও নিচু গলায় বলল, বাবা, আমি কি কাল থেকে আবার সুব্রত বাবুর কাছে যেতে পারি? নীলাদ্রি বাবু আর সুস্মিতা দেবী একে অপরের দিকে চাইলেন। ওনাদের চোখে এক মুহূর্তের জন্য যেন বিদ্যুৎ খেলে গেল। নীলাদ্রি বাবু একটু কেশে গলাটা পরিষ্কার করে বললেন, যাবি তো বটেই। তোর পড়াশোনা ছাড়া আমাদের তো আর কোনো সম্পত্তি নেই রে ঋত। ঋতব্রতর চোখ দুটো জলে ভরে উঠল। ও বাবার হাতটা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি বুঝতে পারিনি। আমি সব ভুল পথে যাচ্ছিলাম। সুস্মিতা দেবী ওর মাথায় হাত রাখলেন। মায়ের হাতের স্পর্শ ঋতব্রতকে বুঝিয়ে দিল ওর ফেরার জায়গাটা এখনো হারায়নি, কিন্তু এ ফেরার পথটা সহজ ছিল না। ঋতব্রত জানতো ওকে এখন দ্বিগুণ পরিশ্রম করতে হবে হারানোর সময়টা ফিরে পাওয়ার জন্য। ঋতব্রত বুঝতে পেরেছিল শুধু ক্ষমা চেয়ে অপরাধ কমে না, প্রায়শ্চিত্ত করতে হয় কাজের মাধ্যমে। পরদিন ভোর 5টায় সুস্মিতা দেবী রান্নাঘরে যাওয়ার আগেই ঋতব্রত স্নান সেরে পড়ার টেবিলে গিয়ে বসল। জানলার বাইরের আলোটা তখন কেবল ফুটছে। ও নিজের ফোনটা ড্রয়ারের ভেতরে ভরে চাবি দিয়ে দিল। বন্ধুদের গ্রুপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছে আগেই। সায়নের কয়েকটা মেসেজ এসেছিল, ঋতব্রত সেগুলো খুলেও দেখেনি। সকাল 7টায় সুব্রত বাবু আসতেই ঋতব্রত ওনার পা ছুঁয়ে প্রণাম করলো। মাস্টার মশাই একটু অবাক হলেও কিছু বললেন না। ঋতব্রত সেদিন একটাও কথা না বলে টানা 2 ঘন্টা অঙ্ক করলো।
সুব্রতবাবু যাওয়ার সময় নীলাদ্রিবাবুকে আড়ালে ডেকে বললেন, ছেলের চোখে আবার সে মাধ্যমিকের সময়কার তেজটা দেখছি নীলাদ্রিবাবু, এভাবেই চললেও সামলে নেবে। শুরু হলো ঋতব্রতর একটানা তপস্যা। ও এখন আর শহরে দামি কোচিংয়ে যায় না, কারণ ও জানে বাবার সামর্থ্যের বাইরে ওটা ছিল। ও পাড়ার পুরনো লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে নোটস তৈরি করে। সুস্মিতা দেবী এখন আর ছেলেকে ডাকতে যান না, বরং দুপুরবেলা ঋতব্রতকে জোর করে টেবিল থেকে তুলে স্নান করতে পাঠাতে হয়। অভাবের সংসারে টানাপোড়েন কমেনি। নীলাদ্রিবাবু সেলাই করা জুতো পরেই অফিসে যান, কিন্তু এখন আর ওনার বুকটা হীনমন্যতায় দমে যায় না, কারণ প্রতিদিন বাড়ি ফিরে দেখেন ছেলেটা একমনে পড়াশোনা করছে। একদিন বিকেলে কোচিং সেন্টারের পুরনো বন্ধুরা ঋতব্রতর বাড়ির সামনে বাইক নিয়ে এলো। হর্ন দিয়ে চিৎকার করে ডাকলো, কিরে রিত, কোথায় লুকিয়ে আছিস, আয় একটু ঘুরে আসি। ঋতব্রত বারান্দায় বেরিয়ে এলো, শান্ত গলায় বলল, না রে, আমার হাতে একদম সময় নেই, আমার সিলেবাস অনেক বাকি, তোরা যা। সায়ন টিটকিরি দিয়ে বলল, হুম রে, একেবারে সাধু হয়ে গেলি নাকি? নাকি বাবা টাকা দেওয়া বন্ধ করেছে বলে ঘরের কোণে ঢুকে পড়েছিস? ঋতব্রত হাসল না, ও শুধু বলল, টাকা তো ছিলই না কোনোদিন রে, যেটা ছিল সেটা বাবার ঘাম আর সম্মান, ওটা আমি নষ্ট করতে চাই না, তোরা যা, ভালো থাকিস। বাইকের আওয়াজ দূরে মিলিয়ে যেতে ঋতব্রত আবার ফিজিক্সের বইয়ে মুখ গুজল। মাসের শেষে নীলাদ্রিবাবু যেদিন মাইনে নিয়ে ফিরলেন, সেদিন ঋতব্রত নিজে থেকে গিয়ে বাবার জুতোটা পালিশ করে দিল। নীলাদ্রিবাবু বাধা দিতে গিয়েছিলেন, কিন্তু ঋতব্রত শান্ত চোখের দিকে তাকিয়ে আর পারলেন না। ওনার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল জুতোর কালোর ওপর। ওটা কোনো দুঃখের জল নয়, ওটা ছিল এক হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আনন্দ। এরপর এলো ফাইনাল পরীক্ষার মাস, উচ্চ মাধ্যমিক। ঋতব্রত ঘর থেকে বেরোয় না বললেই চলে। ওর শরীরের ওজন কিছুটা কমেছে, চোখের নিচে কালি, কিন্তু মনোযোগ ইস্পাতের মতো শক্ত। পরীক্ষার দিনগুলোতে সুস্মিতা দেবী দরজায় দাঁড়িয়ে থাকতেন আশীর্বাদ করার জন্য। ঋতব্রত বেরোনোর আগে বাবার পা ছুঁয়ে প্রণাম করত। নীলাদ্রিবাবু কিছুই বলতেন না, শুধু ছেলের কাঁধে শক্ত করে একবার হাত রাখতেন। সেই স্পর্শে ঋতব্রত পৃথিবীর সব শক্তি খুঁজে পেত। রেজাল্টের দিন ইন্টারনেটে নিজের রোল নাম্বারটা টাইপ করার সময় ঋতব্রতর হাত একটুও কাঁপেনি। স্ক্রিনে ফুটে উঠল সে ডিস্ট্রিক্টে 4th হয়েছে। ফিজিক্স আর কেমিস্ট্রিতেও পেয়েছে 100-100। নীলাদ্রিবাবু অফিসের মাঝপথে খবরটা পেলেন। ওনার অফিসের সহকর্মীরা অভিনন্দন জানাতে এলেন। যে টেবিলে বসে উনি গত 25 বছর ধরে হিসেব মিলিয়েছিলেন, আজ সেই টেবিলটা ওনার কাছে সিংহাসন মনে হচ্ছিল। বিকেলে বাড়ি ফিরতেই দেখলেন পাড়ার লোক ভিড় করেছে। সুস্মিতা দেবী আনন্দে কাঁদছেন, ঋতব্রত শান্ত হয়ে দাঁড়িয়েছিল। নীলাদ্রিবাবু ঘরে ঢুকতে ঋতব্রত ওনার পা জড়িয়ে ধরল। এবার নীলাদ্রিবাবু আর চোখের জল সামলাতে পারলেন না, তিনি ছেলেকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। ওনার আজ আর গর্বের শেষ নেই। পাড়ার লোকেদের ভিড় কমলে রাতে 3 জনে একসাথে খেতে বসলেন। ঋতব্রত বলল, বাবা, আমি একটা স্কলারশিপের খোঁজ পেয়েছি, আমার ইঞ্জিনিয়ারিং পড়ার পুরো খরচ ওখান থেকেই চলে আসবে, তোমাকে আর কষ্ট করে ওভারটাইম করতে হবে না, তুমি এবার নাইট ডিউটিগুলো ছেড়ে দাও। নীলাদ্রিবাবু থালায় ভাত মেখে বললেন, আমি কি কষ্টের জন্য ওসব করতাম রে রিত? আমি তো করতাম তোর ভবিষ্যতের জন্য। এখন যখন তুই নিজের পথ করে নিয়েছিস, তখন আমার আর কোনো চিন্তা নেই। সুস্মিতা দেবী পাশে বসে একটা চওড়া লাল পাড় শাড়ি পরেছেন। ওটা ঋতব্রতর জমানো টিফিনে টাকা দিয়ে গত মাসে ওনার জন্মদিনে কিনে দিয়েছিল। মধ্যবিত্ত বাড়িতে চাহিদাগুলো মেটে না ঠিকই, কিন্তু ভালোবাসাগুলো বেঁচে থাকে এই ছোট ছোট প্রাপ্তিতে। ঋতব্রত জানলার বাইরে তাকিয়ে দেখল অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে ছোট ছোট পোকাগুলো আলোর চারদিকে উড়ছে। ও বুঝলো জীবনের আসল আলোটা বাইরে নয়, থাকে ঘরের ভেতরেই। বাবা মায়ের ত্যাগের মধ্যে ও নিজের জেদ আর ভুল বন্ধুদের পাল্লায় পড়ে সেই আলোটা প্রায় নিভিয়ে দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আলোর দিশা খুঁজে পেয়েছে। পরদিন সকালে আবার সেই একই রুটিন। সুস্মিতা দেবী রান্না করছেন, নীলাদ্রিবাবু বারান্দায় বসে খবরের কাগজে ঋতব্রতর নামটা খুঁজছেন, আর ঋতব্রত জানলার ধারে বসে ওর পরবর্তী লড়াইয়ের ছক কষছে। এটাই মধ্যবিত্ত জীবনের চালচিত্র, যেখানে চড়াই উতরাই থাকে, ভুল থাকে, অভাব থাকে, কিন্তু সবশেষে এক গভীর মমতা আর লড়াইয়ের জয়গান থাকে।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।